রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, ওরা কাজ করে। এই ওরা হলো সাধারণ জনগণ, যাদের কথা আমরা কোনো ইতিহাস বইতে পাই না, কিন্তু তাদের কথা লেখা থাকে চর্যাপদে কিংবা মঙ্গল কাব্যে। হ্যাঁ, সাহিত্যই পারে সমাজের প্রতিচ্ছবি হয়ে উঠতে। নমস্কার, উদ্বাস্তু জীবনের ইতিকথার প্রথম ব্লগে আপনাদের স্বাগত। উদ্বাস্তু জীবনের ইতিকথা নিয়ে অনেক উপন্যাস রয়েছে বাংলা সাহিত্যে, তবে এর মধ্যে সাম্প্রতিকতম সংযোজন স্বপ্নময় চক্রবর্তীর লেখা জলের উপর পানি। 2021 সালে প্রকাশিত এই উপন্যাসটির জন্য 2023 সালে লেখক ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য একাডেমি পুরস্কার পান। গল্পের শুরুতে আমরা দেখতে পাই বৃদ্ধ অনঙ্গমোহন ভট্টাচার্যকে। পূর্ববঙ্গের চতুষ্পাটি ছেড়ে যিনি বাধ্য হন এপার বাংলায় এসে একটি চায়ের দোকান চালাতে। পরিবারে পুরুষ সদস্য বলতে তিনি ছাড়া তার নাবালক নাতি বিলু, এছাড়াও রয়েছে তার বিধবা পুত্রবধূ অঞ্জলি এবং বিধবা নাতনি স্বপ্না। অনঙ্গমোহন এবং পুরো পরিবারের ভরসা বিলু নিশ্চয়ই একদিন নিজের পায়ে দাঁড়াবে। সংসারে জোয়াল টানতে অঞ্জলিকে হাজারো কুনজর কুপ্রস্তাব সহ্য করে চাকরি করতে হয়। অনঙ্গমোহন কুণ্ঠিত হন তার পুত্রবধূর রোজগারের অন্ন মুখে তুলতে। চায়ের দোকানে বিস্কুট দেওয়ার সময় বিভিন্ন ন্যায়শাস্ত্রের পুঁথিপত্র ছিঁড়ে যখন তিনি ব্যবহার করেন, তখন তার সমগ্র পরিস্থিতি নিজের ভাগ্য এবং নিজের বিদ্যার উপরেই যেন বিদ্রূপ ফুটে ওঠে। ওপার বাংলা থেকে সর্বস্ব হারিয়ে এসে অনঙ্গমোহন আশ্রয় পেয়েছিলেন বাগবাজারের একটি ভাড়া বাড়িতে, কিন্তু সেই সুখ আর সহ্য হয় না। বাড়িওয়ালা নোটিশ দেন ঘর ছেড়ে দেওয়ার। সর্বস্ব সম্বল করে তখন অনঙ্গমোহনের সন্ধান শুরু হয় একটিমাত্র মাথা গোজার ঠাঁইয়ের। মিলেও যায়। বাগবাজারের নিকটবর্তী প্রফুল্লনগর কলোনিতে 3 কাঠা জমি তিনি পান, কিন্তু তার জন্য তাকে ব্যয় করতে হয় 2500 টাকা। শেষ পর্যন্ত তার একটা ঘরের স্বপ্ন পূর্ণ হয়। ছাদ এবং বেড়ার ঘরের একটি বাড়ি হয়। অনঙ্গমোহনের আশা আবার লাউলতা উঠবে ঘরের চাল বেয়ে। কাহিনীর এই পর্বে এসে আমাদের আলাপ হয় প্রতিবেশী কৈলাস দেবনাথ, তার ভাইপো গুণধর এবং তার স্ত্রী ছায়ারানীর সঙ্গে। আলাপ হয় তাদের পরিবারে আরো সদস্য, যেরকম মাধুরী এবং রুনুর সাথেও। স্বাধীনতা সংগ্রামী কৈলাসের জীবনের একটি ধ্যান জ্ঞান দেশ ছিন্নমূল কাব্য রচনা করা। তার এই ছিন্নমূল কাব্যে ফুটে ওঠে সেই ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের সমগ্র পর্যায় এবং দেশভাগের যন্ত্রণা। এবং অনঙ্গমোহন, 2 সমবয়সী বৃদ্ধ একে অপরের সমব্যথী হয়ে ওঠেন। অন্যদিকে চাকরিহীন গুণধরকে এত বড় সংসার প্রতিপালনের জন্য নানান রকম ধান্দায় ঘুরে বেড়াতে হয়। তার সবটাই যে খুব সৎ এবং নৈতিক এমনটা মোটেও নয়। তার মেয়ে মাধুরী তার নিজের প্রেমিক সুকুমারকে ছেড়ে বাধ্য হয় কোনো এক বড়লোক বাড়িতে বউ হয়ে যেতে, কিন্তু সুখী হয় না। নানান রকম জোর জুলুম অত্যাচার তাকে সহ্য করতে হয়, কিন্তু তাকে তা সহ্য করতে হয় কারণ তার শ্বশুরবাড়ি থেকেই তার বাবা গুণধর এবং ভাই রুনুর জন্য একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মাধুরী ফিরতে পারে না। সুকুমারের ছোড়া অ্যাসিড থেকে শুরু করে শ্বশুরবাড়ির অত্যাচার সবকিছুই সহ্য করতে হয় তাকে। এর মধ্যে আমরা দেখতে পারি যে নকশাল আন্দোলন শুরু হয়েছে। নকশাল আন্দোলনে জড়িয়ে পড়ে মাধুরীর ভাই রুনুও। রুনুর চাকরিদাতা জীবন ঘোষ খুন হলে সন্দেহ এসে পড়ে রুনুর উপরে। ফলে আরো দুর্বিষহ হয়ে ওঠে মাধুরীর জীবন। একরত্তি শিশু সন্তানকে ছেড়ে তাকে চলে আসতে হয় বাপের বাড়িতে, কারণ তার শ্বশুর বাড়ি তাকে পরিত্যাগ করে। শেষ পর্যন্ত অপমান সহ্য করতে না পেরে মাধুরী আত্মঘাতী হয়। ইতিমধ্যেই রুনুকে পুলিশে ধরে নিয়ে যায়। ঘটনাচক্রে জড়িয়ে যায় বিলুও। রুনুকে বাঁচাতে গিয়ে খুন হন অনঙ্গমোহন।
এরপরে কাহিনী এগোতে থাকে বিলুর দৃষ্টিকোণ থেকে। বিলুর জীবনের লক্ষ্য যেমন করেই হোক একটি চাকরি জোগাড় করা, যাতে তার মা এবং দিদির কষ্ট সে মোচন করতে পারে। তার স্বপ্ন সফলও হয়। পড়াশোনা করে হাওয়া অফিসের বিজ্ঞানী হিসেবে তার নতুন চাকরি হয়। অন্যদিকে কৈলাস দেবনাথ ৮০ দশকে স্বাধীনতা সংগ্রামীর পেনশন পাওয়া শুরু করলে কিছুদিন যত্ন পান তার পুত্রবধূ ভ্রাতুষ্পুত্রবধূ ছায়ারানীর কাছে। তবে ততদিনে তিনি কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। এভাবেই একদিন তার মৃত্যু হয়। এরপর অবশ্য রনুও একটি সরকারি চাকরি পেয়ে যায়। আস্তে আস্তে হাল ফেরে সকলের। ধীরে ধীরে বিলু সবকিছুই করে। বাড়ি তার পাকা হয়, মাকে আর চাকরি করতে হয় না, দিদিরও বিয়ে দেয়। ইতিমধ্যেই বিলুকে যেতে হয় বাংলাদেশ। বিলুর মনে অদম্য কৌতূহল। তার পিতৃপুরুষ যেখানে ছিল, তার সেই পিতৃপুরুষের ভিটেটি একবার যেন সে দেখে আসতে পারে, এই তার ইচ্ছা। সেখানে গিয়ে তার আলাপ হয় উজমা বলে এক পাকিস্তানি এনজিও কর্মীর সঙ্গে। তারা ছিল বিহারি মুসলমান এবং উদ্বাস্তু হয়ে যাদের পাকিস্তানে চলে যেতে হয়। তবে উজমার বাবা ছিল রাজাকার। সেই পরিচয়ে লজ্জা উজমাকে পীড়া দেয়। ধীরে ধীরে আমরা দেখতে পাই উজমার সঙ্গে বিলুর প্রেম হয় এবং শেষ পর্যন্ত পরিণয়। অঞ্জলি মেনে নিতে পারেন না প্রথমে, কিন্তু শেষ পর্যন্ত তার হার হয় ছেলের খুশির কাছে। সময় এগোতে থাকে। যে কাহিনী শুরু হয় 50-এর দশক থেকে, এবার তা এসে পৌঁছয় 90-এর দশকে। সাম্প্রদায়িক হিংসায় বিলু এবং উজমার সন্তান গর্ভেই নষ্ট হয়ে যায়। অঞ্জলি উজমাকে তো মেনে নেন, কিন্তু বাড়ির গৃহদেবতা নারায়ণশিলা মুসলমান পুত্রবধূর কাছ থেকে পুজো পাবেন এ কথা তিনি মানতে পারেন না। শেষ পর্যন্ত বিলু এবং উজমা দত্তক গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। অঞ্জলি মেনে নেন। তিনি ঠিক করেন দিল্লিতে ছেলের কাছে চলে যাবেন। যাবার আগে নারায়ণশিলাকে বিসর্জন দেন গঙ্গার জলে। অন্যদিকে আমরা দেখতে পাই প্রফুল্লনগর কলোনি বদলে গেছে। উন্নয়ন এসে সেখানে থাবা দিচ্ছে। থাবা দিতে দিতে সেই উন্নয়ন ভেঙে ফেলে অনঙ্গমোহন এবং কৈলাস দেবনাথের স্মৃতিস্তম্ভকে। হারিয়ে যায় উদ্বাস্তু কলোনির ইতিহাস। পুরো কাহিনী জুড়ে আমরা যে সময় প্রায় 40 বছরের সময়কালকে দেখতে পাই, যেখানে বারবার করে ফুটে উঠেছে খাদ্য আন্দোলন কিংবা স্বাধীনতা আন্দোলনের চিত্র, কিন্তু তার পরবর্তীকালে মানুষের যে সংগ্রাম, উদ্বাস্তু কলোনির সমগ্রভাবে যে তৈরি হওয়ার ইতিহাস, সেই কাহিনী ফুটে উঠেছে। একসময় আমরা দেখতে পাই সেই মানুষগুলোকে, যাদের হয়তো পূর্ববঙ্গে সবকিছুই ছিল, কিন্তু সেই সমস্ত সমৃদ্ধি ছেড়ে যখন তাদেরকে চলে আসতে হয়, জীবন সংগ্রামে লিপ্ত হতে হয়, তাদের মধ্যে সংকীর্ণতা, নীচতা জন্ম নেয়। অনেকে নিজের আদর্শকে ধরে রাখেন, আবার উঠে দাঁড়ান। সর্বহারা থেকে একদিন তারা এই ভারতবর্ষে এসেই আবার উঠে দাঁড়ান, সমস্ত কিছু ফিরে পান। পাশাপাশি এখানে ফুটে উঠেছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা। কোনো এক বিশেষ সম্প্রদায়ের অত্যাচারে ঘরছাড়া হন অনঙ্গমোহন। পরবর্তীকালে তার নাতি বিলু বিবাহ করে সেই সম্প্রদায়েরই আরেক ঘরছাড়াকে। ধর্ম, রাজনীতি সমস্ত কিছু ছাপিয়ে একটা পরিচয়ই বড় হয়ে ওঠে, সেটি হলো উদ্বাস্তু। পাশাপাশি এখানে দেখা যায় উদ্বাস্তু কলোনির বেড়ে ওঠা। প্রথমে বেড়ার ঘর, সেখান থেকে আস্তে আস্তে তৈরি হয় জলের লাইন আসে, আস্তে আস্তে সেখানে মন্দির তৈরি হয়, রাস্তাঘাট তৈরি হয় এবং কালক্রমে উন্নয়ন এসে থাবা মারে। কাহিনীর শেষ পর্বে এসে আমরা দেখতে পাই সেখানে প্রমোটিং হচ্ছে। সব মিলিয়ে এক ইতিহাসের দলিল হয়ে উঠেছে জলের উপর পানি। বাংলা সাহিত্যে এরকম মণিমাণিক্য অজস্র রয়েছে। দেশভাগ নিয়েই রয়েছে আরো কত গ্রন্থ এবং উপন্যাস। কোনো একটি ব্লগে তা তো শেষ করা সম্ভব নয়। তার সন্ধান না হয় আরেকদিন হোক। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন উদ্বাস্তু জীবনের ইতিকথা।